পাপ নাকি বাপকেও ছাড়ে না, কিন্তু যখন সেই পাপের সিংহাসন তৈরি হয় হাজারো ছাত্র জনতার তাজা রক্তের উপর দাঁড়িয়ে, তখন প্রকৃতির বিচার হয় আরও ভয়ঙ্কর, আরও নির্মম। যাদের আমরা ভেবেছিলাম বিপ্লবের রক্ষাকর্তা, যারা সুশীলতার বর্ম পরে শোনাতেন ন্যায় বিচারের বাণী, আজ তাদের সেই ধোয়া তুলসী পাতার আস্তিন থেকে বেরিয়ে আসছে শত কোটি টাকার দুর্নীতির বিষধর সাপ। আইন মন্ত্রণালয়ের অন্দরে বসে কিভাবে দেশ বিক্রির হাট বসিয়েছিলেন আসিফ নজরুল, কেন তিনি জুলাই বিপ্লবের টুটি চেপে ধরেছিলেন সাংবিধানিক মারপেঁচে। সুপ্রিম কোর্ট থেকে দুদক কার্যালয়, বাতাসে ভাসছে একটাই খবর, গ্রেফতার হতে পারেন সাবেক এই ক্ষমতাধর উপদেষ্টারা। আজকের ডকুড্রামায় আমরা ব্যবচ্ছেদ করব সেই বিশ্বাসের ময়না তদন্ত, যেখানে দেশপ্রেমের আড়ালে লুকিয়েছিল কেবলই ব্যক্তিগত আখের গোছানোর এক নোংরা ব্লুপ্রিন্ট। রাজনীতির চোরাবালিতে যখন কেউ পা দেয়, তখন সে ভুলে যায় যে সময় কারো জন্য চিরস্থায়ী নয়। ২৪-এর গণ অভ্যুত্থান যখন এ দেশের মানচিত্র বদলে দিয়েছিল, তখন একদল মানুষ নিরপেক্ষতার মুখোশ পরে ক্ষমতার মসনদে আরোহণ করেছিলেন। তারা নিজেদের দাবি করতেন সৎ, আদর্শবাদী এবং জনদরদি, কিন্তু সময় যত গড়িয়েছে সেই চটকাদার প্রলেপ তত ধুয়ে মুছে গিয়েছে। আজ সেই নগ্ন ও বিভৎস রূপ দেখে গোটা জাতি স্তম্ভিত। গত ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মোড়। নির্বাচনে বিএনপি জয়লাভ করার সাথে সাথেই ফেসবুকের ওয়ালে একটি শব্দ ভেসে ওঠে, আলহামদুলিল্লাহ। পোস্টটি করেছিলেন তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি হয়তো ভেবেছিলেন পর্দার আড়ালে থেকে যে রাজনৈতিক কলকাঠি তিনি নেড়েছেন, তার পুরস্কার হিসেবে তিনি নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা পেয়ে গেছেন। কিন্তু ক্ষমতার দাবার বোর্ডে ব্যবহার করে ছুঁড়ে ফেলার যে নির্মম সংস্কৃতি, তার হাত থেকে আসিফ নজরুলও রেহাই পেলেন না। আজ যে বিএনপিকে তিনি ক্ষমতায় বসাতে প্রাণপণ চেষ্টা করেছিলেন, তারাই হয়তো তার দুর্নীতির ফাইল খুলে বসে আছে। আজ রাজধানী যখন উত্তপ্ত, ঠিক তখনই দুর্নীতি দমন কমিশন বা দুদকে জমা পড়েছে এক বিস্ফোরক অভিযোগ। সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন সশরীরে উপস্থিত হয়ে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তার একান্ত সচিব মাসুমের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির পাহাড়সম অভিযোগ দাখিল করেছেন। এটি কোনো সাধারণ অভিযোগ নয়, এটি এক পরিকল্পিত লুণ্ঠনতন্ত্রের দলিল। আইন মন্ত্রণালয়ের মতো একটি পবিত্র দফতর, যার কাজ ছিল দেশের বিচার ব্যবস্থায় সুশাসন ফিরিয়ে আনা, সেটিকে আসিফ নজরুল বানিয়ে ফেলেছিলেন একটি ব্যক্তিগত টাকার মেশিন। বদলি বাণিজ্য থেকে শুরু করে খুনিদের জামিন, সবকিছুই কি তবে নিলামে উঠেছিল? এই অন্ধকার জগতের আরও গভীরে আমরা প্রবেশ করব, কিন্তু তার আগে ক্ষমতার দাপটে পিষ্ট হওয়া সত্যগুলোকে যারা সাহসের সাথে তুলে ধরে, সেই নিউজ বিডি লাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বেল আইকনটি চেপে দিন, কারণ বিপ্লবের সাথে বেইমানি করা প্রতিটি মানুষের আসল চেহারা আমরা এই প্ল্যাটফর্মেই উন্মোচন করব। আসিফ নজরুলের বিরুদ্ধে আসা অভিযোগের তালিকাটি দীর্ঘ এবং আঁতকে ওঠার মতো। অন্তর্বর্তীকালীন সরকারের ২ বছরের শাসনামলে যখন সাধারণ মানুষ রাষ্ট্র সংস্কারের স্বপ্নে বিভোর ছিল, তখন পর্দার আড়ালে চলছিল এক বিশাল সিন্ডিকেট। অভিযোগ উঠেছে আইন মন্ত্রণালয়ের কোনো প্রকার নীতিমালা বা নিয়মের তোয়াক্কা না করে ২৮৬ জন সাব রেজিস্ট্রারকে বদলি করেছেন আসিফ নজরুল। এই বদলিগুলো কি স্রেফ প্রশাসনিক প্রয়োজনে ছিল? মোটেও না। বিশ্বস্ত সূত্র এবং দুদকের অভিযোগ বলছে, এই বিশাল বদলি বাণিজ্যের পেছনে লেনদেন হয়েছে শত কোটি টাকারও বেশি ঘুষ। প্রতিটি টেবিল, প্রতিটি ফাইলে ছিল টাকার ঝনঝনানি। যে বিচার বিভাগকে কলঙ্কমুক্ত করার ওয়াদা দিয়ে তিনি চেয়ারে বসেছিলেন, সেই বিচার বিভাগকেই তিনি পরিণত করেছিলেন দুর্নীতির স্বর্গরাজ্যে। এখানেই শেষ নয়। আসিফ নজরুলের বিরুদ্ধে অভিযোগের তীরের ধার আরও তীক্ষ্ণ হয়েছে যখন সুনির্দিষ্টভাবে উঠে এসেছে বড় বড় কর্পোরেট গ্রুপকে অনৈতিক সুবিধা দেওয়ার কথা। বলা হচ্ছে, দেশের একটি নামকরা শিল্প গ্রুপের সিইওকে জেল থেকে ছাড়িয়ে আনতে বা জামিন পাইয়ে দিতে তিনি নাকি ২০ কোটি টাকার গোপন রফাদফায় অংশ নিয়েছিলেন। এমনকি গত সরকারের মদতপুষ্ট গান বাংলা টিভির কর্ণধার কৌশিক হোসেন তাপসকে বিপুল অর্থের বিনিময়ে আইনি সুরক্ষা দেওয়ার অভিযোগও এখন প্রকাশ্য। গত ৮ মাসে ঢাকা এবং এর পার্শ্ববর্তী জেলাগুলোতে বিচারক নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে এক অঘোষিত বিডিং বা নিলাম চলত। একজন বিচারকের কাঙ্ক্ষিত পোস্টিংয়ের জন্য ৫০ লাখ থেকে শুরু করে ২ কোটি টাকা পর্যন্ত লেনদেনের খবর চাউর হয়েছে। প্রশ্ন জাগে, যে বিচারক টাকা দিয়ে তার চেয়ার কেনেন, তিনি কি সাধারণ মানুষকে ন্যায় বিচার দেবেন নাকি বিনিয়োগ উসুল করবেন? একের পর এক সুনির্দিষ্ট অভিযোগ আসিফ নজরুলকে আজ কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। মামলা বাণিজ্য এবং বিপুল পরিমাণ
পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগে তার ক্যারিয়ার এখন পতনের দ্বারপ্রান্তে। তবে আর্থিক দুর্নীতির চেয়েও যে অপরাধটি এদেশের তরুণ সমাজকে সবচেয়ে বেশি ব্যথিত করেছে তা হল রক্তক্ষয়ী বিপ্লবের সাথে তার চরম বিশ্বাসঘাতকতা। একটু ফ্ল্যাশব্যাক করা যাক। 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, তখন রাজপথের বিপ্লবীদের দাবি ছিল একটি বিপ্লবী সরকার গঠন করা। সেই সরকার শপথ নেবে শহীদ মিনারে। কিন্তু আসিফ নজরুল তখন কি ভূমিকা রেখেছিলেন? তিনি তার তাত্ত্বিক মারপেচে বিপ্লবীদের বোঝালেন যে সাংবিধানিক শূন্যতা তৈরি করা যাবে না। তার এই চতুর পরামর্শেই বিপ্লবী সরকার গঠিত হতে পারেনি। উল্টো বিপ্লবীরা শপথ নিতে বাধ্য হল পতিত স্বৈরাচারের রাবার স্ট্যাম্প রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে। এটি কি স্রেফ আইনি পরামর্শ ছিল, নাকি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? অভিযোগ রয়েছে তিনি নিজেই কিছু ভুয়া সমন্বয়ক তৈরি করে তাদের নিয়ে ক্যান্টনমেন্টের নাটক সাজিয়েছিলেন, যাতে ক্ষমতার রিমোট কন্ট্রোল তার এবং একটি বিশেষ মহলের হাতেই বন্দী থাকে। 24-এর গণ অভ্যুত্থানকে যারা হাইজ্যাক করতে চেয়েছিল, আসিফ নজরুল ছিলেন তাদের মূল স্থপতি। আসিফ নজরুল যদি হন আইনি মারপ্যাচে বিপ্লবকে বন্দী করার কারিগর, তবে সৈয়দা রিজওয়ানা হাসান ছিলেন সেই ব্যবস্থার এক অদৃশ্য স্তম্ভ, যিনি সারা জীবন পরিবেশ রক্ষা আর সুশাসনের বুলি আওড়ে সাধারণ মানুষের হাততালি কুড়িয়েছেন। আজ খোদ দুর্নীতি দমন কমিশনের নথিতে তার নামের পাশে যুক্ত হয়েছে শত শত অভিযোগের পাহাড়। সত্য যখন প্রকাশ পায়, তখন সেটি সুশীলতার বর্মভেদ করেই বেরিয়ে আসে। পরিবেশ অধিদপ্তরের বড় বড় প্রকল্প, যেখানে স্বচ্ছতা থাকার কথা ছিল সবচেয়ে বেশি, সেখানেই নাকি সৈয়দা রিজওয়ানা হাসান বসিয়েছিলেন নিজের আখের গুছানোর গোপন কারখানা। অভিযোগ উঠেছে প্রকল্প অনুমোদনের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন তিনি। শুধু তাই নয়, অন্যের মূল্যবান সম্পত্তি দখল এবং তার স্বামীর মালিকানাধীন সম্পত্তি সংক্রান্ত এমন কিছু তথ্য দুদকের টেবিলে জমা পড়েছে, যা শুনলে যে কোনো সচেতন নাগরিকের পিলে চমকে উঠবে। সবচেয়ে ভয়াবহ তথ্যটি হল দেশের বাইরে অর্থ পাচার। তদন্তকারী কর্মকর্তাদের কাছে আসা তথ্য মতে যুক্তরাষ্ট্র, দুবাই এবং আজারবাইজানে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন তিনি। এই 3টি দেশে অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বর্তমানে আন্তর্জাতিকভাবে তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। যিনি দেশের মাটি ও পানি রক্ষার কথা বলতেন, তিনিই কি তবে সেই মাটি বিক্রির টাকায় বিদেশের মাটিতে রাজপ্রাসাদ গড়েছেন? তবে রিজওয়ানা হাসানের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে তার নিজের কণ্ঠস্বর। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে তিনি অত্যন্ত দম্ভের সাথে স্বীকার করেছিলেন যে তারা জামায়াতে ইসলামীকে মেইনস্ট্রিম বা মূলধারার রাজনীতিতে আসতে দেননি। একজন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন উপদেষ্টার মুখে এমন বক্তব্য কি প্রমাণ করে না যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে তারা কতটা পক্ষপাতদুষ্ট ছিলেন? বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিমধ্যে এই স্বীকৃতির ভিত্তিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। অভিযোগ উঠেছে প্রশাসনিক কলকাঠি নেড়ে এবং রাতের অন্ধকারে ভোট কারচুপির মাধ্যমে একটি বিশেষ দলকে ক্ষমতায় আনতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। আজ যখন সেই রাজনৈতিক হিসেব মেলাতে বসছে দলগুলো, তখন রিজওয়ানা হাসানের এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং তাকে সরাসরি বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। সূত্র বলছে, আসিফ নজরুলের মতোই সৈয়দা রিজওয়ানা হাসানকেও যে কোনো সময় জিজ্ঞাসাবাদের জন্য তুলে নেওয়া হতে পারে। ক্ষমতার মদোন্মত্ততায় যারা ভেবেছিলেন ছাত্র জনতার রক্ত মারিয়ে তারা পার পেয়ে যাবেন, আজ প্রকৃতি তাদের সেই হিসেব বুঝিয়ে দিচ্ছে। যারা জুলাই স্পিরিটকে গলা টিপে হত্যা করেছিলেন, যারা শহীদদের লাশের ওপর দাঁড়িয়ে ব্যক্তিগত পকেট ভরতে ব্যস্ত ছিলেন, আজ তাদের গন্তব্য শুধুই জেলের অন্ধকার প্রকোষ্ঠ। ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্ত করতে গিয়ে তারা যে গর্ত খুঁড়েছিলেন, আজ সেই গর্তেই তারা নিমজ্জিত হতে যাচ্ছেন। রাজনীতির মঞ্চে আয়নাঘর যেমন থাকে, তেমনি থাকে আয়নার সামনে দাঁড়ানোর দিন। আসিফ নজরুল এবং সৈয়দা রিজওয়ানা হাসান, যাদের দাপটে একসময় সচিবালয়ের দেয়ালগুলো কাঁপত, আজ তারা নিজেরাই নিজেদের ছায়া দেখে চমকে উঠছেন। বিশ্বস্ত গোয়েন্দা সূত্র বলছে, দেশত্যাগের সব পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন খাঁচায় বন্দি বাঘের মতো ছটফট করছেন। গোয়েন্দা নজরদারি এখন তাদের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে গেছে। আসিফ নজরুল ভেবেছিলেন 12ই ফেব্রুয়ারি রাতে আলহামদুলিল্লাহ লিখে তিনি ইতিহাসের দায় থেকে মুক্তি পাবেন। তিনি ভেবেছিলেন নতুন প্রভুদের তুষ্ট করলেই তার 7 খুন মাফ। কিন্তু না, রাজনীতি বড্ড নিষ্ঠুর। আজ সেই বিএনপি সরকারই তাদের দুর্নীতির ফাইলগুলো একে একে জনসমক্ষে আনছে। কেন জানেন? কারণ কোনো সরকারই চায় না বেঈমানদের দায় নিজের কাঁধে নিতে। আন্তর্জাতিক মহলের কাছে নিজেদের ইমেজ পরিষ্কার রাখতে এবং নিজেদের ক্ষমতা নিরঙ্কুশ করতে আজ এই ব্যবহৃত উপদেষ্টাদের বলি দেওয়া হচ্ছে। এটিই কি তবে সেই প্রকৃতির বিচার যা তারা কখনো কল্পনাও করেননি? সৈয়দা রিজওয়ানা হাসানের সেই দম্ভক্তি আজ তার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে।
রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা বা তাদের মেইনস্ট্রিমে আসতে না দেওয়ার যে ইঞ্জিনিয়ারিং তিনি করেছিলেন, আজ সেই দলগুলোই তার বিচারের দাবিতে রাজপথে নেমেছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আসা সুনির্দিষ্ট অভিযোগ এবং তার স্বীকারোক্তি তাকে কেবল পদচ্যুত নয়, বরং ইতিহাসের খলনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যথেষ্ট। আজ এই নিস্তব্ধ যেন ঝড়ের আগের পূর্বাভাস। গুঞ্জন উঠেছে যে কোনো মুহূর্তে তাদের গ্রেফতারের ঘোষণা আসতে পারে। আজ তাদের বিদায় ঘণ্টা বাজছে। দুদকে খোলা হয়েছে তাদের আমলনামা, আর জেলের তালাগুলো হয়তো তাদের অপেক্ষায় শব্দহীনভাবে হাসছে।